দর্শক মন্ডলী, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা, ফারহানা হোসেনের উপস্থাপনা কৃত্তিকা, বিশ্ব বাংলা আয়োজিত কৃত্তিকা। আজকে আমাদের বিষয় হলো কবিতা কুঞ্জ। আমরা তিনজন অতিথি নিয়ে এসেছি। আমি একটু বলে রাখি, আজকে আমাদের একটু টাইম সময়টা চেঞ্জ হয়েছে আমেরিকার। যেটা আমরা আগে 10:30টায় করতাম, এখন এটা বাংলাদেশের সাথে ভারতের সাথে সময় ঠিক রেখে আমরা আজকে আমার অনুষ্ঠান 11:30টায় শুরু করেছি আমেরিকার টাইমে। হয়তো সামনের সপ্তাহ থেকে আবার সব ঠিক হয়ে যাবে। আজকে একটু 1 ঘন্টা হয়তো আমি লেট না, আসলে সময়ের জন্য, বাংলাদেশ ভারতের সময়ের জন্য একটু অনুষ্ঠানটা এভাবে শুরু করতে হয়েছে আমাকে। আমি এখন চলে যাচ্ছি আমার অতিথিদের কাছে। আজ আমাদের সাথে আছেন সম্মানিত অতিথি বাচিক শিল্পী সুনন্দা চক্রবর্তী। নমস্কার, অনেক নমস্কার ধন্যবাদ। দিদি। হ্যাঁ, এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। হ্যাঁ, যারা রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে দেখে খুব ভালো লাগছে দিদি। আমি আমরা বিশ্ব বাংলা পক্ষ থেকে অভিনন্দন। আমি চলে যাচ্ছি এখন নাসরিন নাজমার কাছে। নমস্কার। নমস্কার, এই কেমন মুহূর্তে আছো? আমি ভালো আছি। যারা অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা। আর ফারহানা আপু, সিদ্ধার্থ, যিনি এই অনুষ্ঠানের পরিচালক, প্রযোজক, এবং বিশ্ব বাংলা, সবাইকে আমার অনেক ধন্যবাদ। অভিনন্দন তোমাকে বিশ্ব বাংলা পক্ষ থেকে। খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে আজকে, যেটা সত্যি কথা যে আমরা খুবই আনন্দিত যে এখানে আজকে আমরা লাইভ আসলে তোমাদের সাথে পরিচয় হব, তোমাদের সাথে আড্ডা দেব, তোমাদের কবিতা শুনবো। পুরোটা সময় জুড়ে আমার দর্শকরা নিশ্চয়ই আনন্দ পাবেন আমাদের সবার সাথে থেকে। আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি এখন প্রথমেই চলে যাচ্ছি সুনন্দা দির কাছে। সুনন্দা দি, হ্যাঁ, বলো। তোমার কাছে আসলে আসো। বলো। হ্যাঁ, বেশ। ফারহানা, দেখো, আজকে কবিতার এই অনুষ্ঠান আমি একটু বেছেছি এরকম কবিতা, যে কবিতাগুলো সচরাচর শোনা যায় না। হ্যাঁ, খুব বহুশ্রুত নয়। এই কবিতাগুলোই আমি আজকে একটু নিয়ে আসার চেষ্টা করেছি। হুম। আর দেখো, আমরা এই যে বিশ্ব বাংলা, তোমার এই নামটা সার্থক, কারণ আমরা বাংলা কবিতা নিয়েই কথা বলছি, বাংলা ভাষাতেই আমরা সংযুক্ত হয়েছি। হুম। আমি আজকে প্রথম যে কবিতাটা বলবো, আমার অনুজ প্রতিম কবি সপ্তর্ষি দে, ওর লেখা একটা কবিতা দিয়ে আজকে আমি শুরু করব। আমার খুব ভালো লাগে ওর লেখা কবিতা। আশা করি যারা শুনবেন তাদেরও ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তার দায়টা আমার, এটা আমি আগাম বলে রাখছি। হুম। আমি আজকে আমার প্রথম কবিতায় যাই। কবিতার নাম মায়ের ভাষা। সপ্তর্ষি লেখা কবিতা, সপ্তর্ষি দে। তোমার জন্য শব্দ খুঁজে চলা, পথ পেরোনোর পরেও দেখি পথ, বলছি তবু শেষ হয় না বলা, আমরা কিন্তু বাঙালি ভগীরথ। সেই যে সেবার প্রথম মাকে ডাকা, শব্দ দিয়ে সবকিছুকেই ছোঁয়া, বয়স সে তো বড় হওয়ার নিয়ম, ভাষাই প্রথম বুকের মধ্যে পাওয়া। এক চোখেতে গঙ্গা নামে রোজ, আরেক চোখে পদ্মা বুঝি ঝরে, কাঁটাতারে আটকে থাকুক দেশ, ভাষা কিন্তু সীমানা পার করে। 21 মানে শুধুই কি সংখ্যা, রক্ত চেনে সেই 21-এর ছবি। এই তারিখের বুকেতে কান রাখ, রফিক সালাম বরকতদের পাবি। কথা শুধু মুখের কথা নয়, স্বপ্নগুলোও মাতৃভাষায় দেখি। ও প্রবাসী, যেই দেশে যেই থাক, একলা হলে মা গো বলেই ডাকি।
খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর হয়েছে, সত্যি অনেক কথা। ধন্যবাদ। কথাগুলো ধন্যবাদ। এত চমৎকার, এত চমৎকার, ভীষণ সুন্দর। তা দিদি তুমি এখন কি নিয়ে ব্যস্ত আছো বলো একটু। দেখো, লকডাউন এবং এই অতিমারি আমাদের যাপনটাকে না খুব মানে ওলটপালট করে দিয়েছে, এটা সত্যি কথা। আমি তো মূলত থিয়েটার করতাম, এবং তারপর দীর্ঘদিন ধরে বাচিক কাজই করি, সঞ্চালনা করি, কবিতা বলি, মূলত কবিতা বলি এখন আরো বেশি করে। হুম। তো অনেক দিন আমি কোনো মঞ্চের কাজ সেভাবে করিনি। হ্যাঁ, দীর্ঘদিন এই অনলাইন কাজ চলছে বিভিন্ন পেজে। তবে আমি এখন ওই ছোট ছোট বাচ্চাদের কিছু অনলাইন কবিতা শেখাচ্ছি। বাহ, হ্যাঁ, দারুণ, এই খুবই সব ভালো। নিয়ে ব্যস্ত আছি। ব্যাস। বাহ। আসবো তোমার কাছে, আবার গল্প শুনবো তোমার। এখন আমি চলে যাচ্ছি নাসরিনের কাছে। নাসরিন নাজমা, কেমন আছো তুমি? মানে এই সময়টা কি করছো? আহ আসলে এই করোনার সময়ে, লকডাউনে, সবার জীবনে যেমন একটা আনএক্সপেক্টেড ছুটির ব্যাপার ছিল, যে তারা বাড়িতে বন্দি এবং বাড়িতে ছুটি কাটিয়ে বিরক্ত হয়ে যাচ্ছিলেন অনেকে। আহ আমি যে পেশায় কাজ করি, আমার জীবনে এরকম ছুটি বলে কিছু নেই। আমি আমি অ্যাকচুয়ালি জানি। পেশাগতভাবে নার্স, আমি নার্সিং হ্যাঁ। পড়াই। তো সেই কারণে আমাকে যেতেই হতো। এবার যেহেতু পড়াশোনার কাজটা এই সময়ে বন্ধ ছিল, কারণ আমরা তো স্টুডেন্টদের হস্টেলে রেখে তাদের বিপদে ফেলতে পারি না, তাই তাদের সেটাই। বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ে আমরা কাজ করেছি বিভিন্ন কোভিড হসপিটালগুলোই, মানে সব ও, থেকে ভয়ঙ্কর জায়গাগুলোই কাজ করতে হয়েছে আমাদের বাহ, করোনার মাঝখানে। খুবই একটা তাই গুরুত্বপূর্ণ মানে দায়িত্ব। আমাদের বোর হওয়ার কোনো ব্যাপার নেই, বরং প্রত্যেকটা দিন আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল যে কি করে নিজেকে আমরা প্রোটেক্টেড রেখে কাজ করব। খুব ভালো একটা দায়িত্বে আছো তুমি, যে সত্যি কথা। ভীষণ একটা ভালো স্যালিউট তোমাকে, যে এরকম সময়, যে এরকম সময় সবাইকে, সবাই পাশে দাঁড়ানো, যেটা সত্যি কথা। সারা বিশ্বে যখন থমকে গেছে, খুব একটা চ্যালেঞ্জিং কাজ এটা, যে নিজেকে ভালো রেখে অন্যকে ভালো রাখা, রাইট? একদমই। হ্যাঁ, নিজেকে ভালো। ঠিক আছে নাজমা, আবার তোমার থেকে অনেক কিছু, অনেক গল্প শুনবো। এখন আড্ডা হবে আমাদের। এখন কি শোনাবে আমাদেরকে তুমি একটা, তোমার আজকে পছন্দ মতো? প্রথমেই যে কবিতাটা শোনাবো আমি ঠিক করেছি। আহ, আসলে মার্চ মাস, আমরা জানি, বাংলাদেশের স্বাধীনতার মাস। স্বাধীনতা মাস আমাদের। আর আমি যদিও এপার বাংলার, মানে আমি ভারতীয়, তবু আমাদের দুই কোনো বাংলার কৃষ্টি একই কালচার তো জিনিস, হ্যাঁ। একই রকম, এবং একই আমরা রকম। একটা সময়ে একই দেশ ছিলাম। একই দেশ ছিলাম। 47-এর এপার পরে বাংলা, দেশ হ্যাঁ, ভাগ এপার হয়ে বাংলা ওপার যায়। বাংলা বলে কিছুই ছিল না তখন। সেটাই। তাই এই যে সংস্কৃতির দিক থেকে যে টান, আত্মার যে টান, সেই টান থেকেই আমি আমি অনুভব করি বাংলাদেশের জন্য। তো আজ আমি যেই কবিতা প্রথমেই শোনাতে চাইছি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা বাতাসে বাহ, লাশের গন্ধ। আমার খুব প্রিয় একজন লেখক। আমারও ভীষণ ভীষণ প্রিয় কবি উনি। আহ শুরু করি কবিতা। Sure. আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছি সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন, বাতাসে লাশের গন্ধ।
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া, কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমি তো একদমই অনেক ডুবে গেলাম ধন্যবাদ। কবিতার ভিতরে। আবৃত্তিটা এত সুন্দর করে বলেছো যে কথাগুলা মনে হচ্ছে যে মানে একদম ভিতরে যে বিচ্ছে। খুব অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। তুমি কালচারে কি কি কাজের সাথে যুক্ত আছো আরো? অ্যাকচুয়ালি আমার প্রথম ভালোবাসা বলতে গেলে গান। হ্যাঁ, আমার বয়স যখন 10 বছর, আমি তখন থেকে গান শিখি, গান গাই। মাঝখানে কয়েক বছর যখন হস্টেলে কাটানো পড়াশোনা সূত্রে, সেই সময় কিছুদিন বন্ধ ছিল। আমি তারপরে আবার রেগুলারলি কালচার করি। আমাদের এপার বাংলার খুব বিখ্যাত লোকগীতির, যাকে আমরা গুরু মানি, অভিজিৎ বসু, ডক্টর অভিজিৎ বসুর কাছে আমি লোকগান শিখি এখন। এই আমার গান গাওয়া। তার সাথে সাথে মোটামুটি ওই একই সময় থেকেই আবৃত্তিও শিখি, আবৃত্তি করি। বর্তমানে আমাদের একটি আবৃত্তির দলও আছে, কবিতা বাড়ি তার নাম। আমরা আমাদের দল নিয়ে বাংলাদেশেও গিয়েছি শো করতে, বাহ, সাতক্ষীরায়। খুবই তো ভালো। আমরা চেষ্টা করি আমাদের এই দল থেকে যেটা করার, যে কতজন আবৃত্তিকে আছো এই একটু দলে? নতুন ফর্মে তোলার। কতজন আহ আছো? আমরা মোটামুটি 18 জন 19 জন আছি, যারা আমরা দলের প্রোডাকশনের কাজ করি। আর এছাড়াও আরো অনেক ছাত্রছাত্রী আছেন যারা আমাদের গুরুর কাছে শেখেন আবৃত্তি। এই আমার গান গাওয়া, আবৃত্তি করা। তার পাশাপাশি আমি একটু একটু লেখালেখিও করি। বাহ আহ বাহ, অনেক গুণী হ্যাঁ, একটা করোনার মানুষ। সময়ের আমার অভিজ্ঞতা নিয়ে একটা বই হয়েছে আহ, রিসেন্টলি। সেই বইটা আমরা চেষ্টা করছি বাংলাদেশে মার্কেটিং করার, হয়তো আগামী 2 মাসের মধ্যে সেটা বাংলাদেশে পাওয়াও যাবে। আর তারও আগে, বছর দুয়েক আগে আমার বইটির প্রথম নামটা কি? কবিতার বই বেরোয়। এবারে আমার যে বইটি বেরিয়েছে, কথা হারানোর জার্নাল, বাহ, একেবারে গদ্য এবং ডায়েরি ফর্মের একটা বই। যে এই করোনার সময়ে আমরা যে ভয়ঙ্কর সময়টা কাটিয়েছি, আমাদের কাজের অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত ভয়, ব্যক্তিগত অনুভূতি, অন্য মানুষকে আমি কিভাবে দেখছি, যে তাদের অভিজ্ঞতা কিরকম, এই সব কিছু নিয়েই আমার বই। বাহ, খুবই ভালো। ভীষণ গুণী একটা মানুষ তুমি, সবকিছুই করো। বই যার বের হয়েছে, গান গাও, এত ভালো একটা পেশায় আছো। মানুষকে আহ মানুষের সেবা করা, যেটা সবচেয়ে সবচেয়ে বড়। একদম সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। যত কিছুই হোক, সবার উপরে মানুষ। তুমি সেই পেশাতেই একদম। আছো, অনেক একটা ভালো পেশাতে, যে যেটার জন্য তোমাকে আমি প্রথমেই বলেছি স্যালুট করা উচিত। যে সত্যি কথা যে এত গুণী একটা মানুষ তুমি, তারপরেও খুব সাবলীল ভাবে আবৃত্তি করে যাচ্ছ, গান করে যাচ্ছ। মানুষ তো আসলে এইরকম পেশায় থাকলে সময় পায় না। আসলে সময়টা নিজের কাছে, না নাসরিন? সময় করে নিতে হয়। আমি করে যদি নিতে কোনো হয় কিছু ইচ্ছা খুব থাকলেই। ভালোবাসি, সেটার জন্য সময় করে নেওয়াই যায়। ইচ্ছা থাকলেই সময় করে নিতে হয়। একদম। হ্যাঁ, ঠিক আছে নাসরিন, আবার তোমার কাছে আসবো। আমি একটু সুনন্দাদির কাছে যাচ্ছি। হ্যাঁ দিদি, আবার হ্যাঁ আসলাম বলো। তোমার কাছে। বলো বলো। হ্যাঁ, তুমি কালচার
আর কি কি সাথে যুক্ত আছো? দেখো, আমি মূলত বাচিকের কাজই করি, তোমায় আচ্ছা। বললাম হুম, এইটুকুই আমার কাজ। আর বাচ্চাদেরকেও শেখাচ্ছ, ওটাও তো একটা বাচ্চাদের শেখাই। টিচিং হ্যাঁ, এটা এটা আমার প্রফেশন, খুব এটা ভালো লাগার একটা কাজ। একটা বড় হ্যাঁ, ব্যাপার টিচিং এটা। এবং হ্যাঁ, আর কেন ওদের বলে সঙ্গে সময় কাটাতে খুব ভালো বাচ্চাদেরকে লাগে। শেখানো কিন্তু একটা ভীষণ মানে ধৈর্যের ব্যাপার, এটা কিন্তু একটা ফেলনা না, এটা ভীষণ একটা বড় ব্যাপার যে এবং বাচ্চা তোমায় বলি, মানে বাচ্চাদের থেকেও যে কত কিছু শেখা যায়। অনেক হ্যাঁ, অনেক। ওদের শেখাতে শেখাতে আমি যে কত কিছু শিখি, বাহ, মানে এটাও একদম একটা আমার দারুণ কাছে বলেছো, প্রাপ্তি। একদম দারুণ বলেছো হ্যাঁ, যে এটা একটা ভীষণ বাচ্চাদের থেকে, প্রাপ্তি। হ্যাঁ বাচ্চাদের থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু মানে হ্যাঁ, আমিও একটা বাচ্চাদের স্কুলে আছি, তা আমি দেখি বেশ। যে বাচ্চাদের থেকে ভীষণ অনেক মানে আমার খুব ভালো লাগে সত্যি কথা যেটা যে আমি আমার যে প্রযোজক আছে যে সিদ্ধার্থ দে, আমি একদিন ওকে বলেছি ওকে তুমি কি বাচ্চাদের সাথে আমি বলছি, হ্যাঁ আমি বাচ্চাদের সাথে কাজ করতে অনেক পছন্দ করি, যেটা সত্যি কথা যে আমি জানি একদম। না আমার কাছে খুব ভালো লাগে বাচ্চাদের সাথে কাজ করতে। আর ওদের মধ্যে যে সারল্য থাকে, হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা সেটা যে কথাটা স্পষ্ট বলে, সেই কথাটা আমার নিজের কাজটার উপরেও খুব ভালো প্রভাব হ্যাঁ ফেলে। স্বাভাবিক এটা যে আমি খুব তখন তোমার বুঝি নিজের যে কাজের উপর নিজেই শ্রদ্ধা চলে আসে যে আমি একদম একটা উৎসাহ পাও আরো ভালো করে। ভালো খারাপ সবটা ওরা ওদের মতো করে বলে। ওদের ওদের মতো করে বলে, ওরা হ্যাঁ, আসলে এইটা একটা খুব ছলচাতুরি গুণ। জানে না। হ্যাঁ ওরা ওরা না, আমাদের তো, আমরা তো বড়রা বলি যে ভালো না হলে বলে এটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, ওরা কিন্তু বলে হ্যাঁ, দিবে ঠিক তোমাকে যে এটা ঠিক। ভালো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম এটা একদম। ভালো এবং হচ্ছে সেটা, এই স্পষ্ট কথা বলার অভ্যাসটাকে যদি আমরা বড়রা একটু হুম উৎসাহ দিই, হ্যাঁ, অনেক। আসলে তবে একটা আসলে যে জিনিস কি কোনো জি, শিল্প। আগের হুম, আমি বলি আগেকার বাচ্চা আর এখনকার বাচ্চার ভিতরে অনেক তফাৎ, এখনকার বাচ্চারা অনেক হ্যাঁ, স্পষ্টবাদী, মানে অনেক একদম স্পষ্ট কথা বলে ওরা একদম কিন্তু, একদম মানে একদম, ওরা এটা কোনো ঠিক। কিছু লুকায় না। হুম, আমি আমার বাচ্চাকে যদি বলি যে এটা বলো না, কেন বলবো না, মানে ঠিক। উল্টা আমাকেই মানে লজ্জায় ফেলে যে না না, এই লজ্জাগুলো আমাদের অভিভাবক হিসেবে আমার মনে হয় নেওয়াটা ভালো। ভালো। আর এরকম এরকম বোধহয় কোনো মা নেই যাকে তার বাচ্চা কখনো এরকম অপ্রস্তুতে ফেলেনি। ফেলে এরকম দিতে বোধহয় পৃথিবীতে কোনো মা নেই। হ্যাঁ, তো মানে এটা হোক, এটা ওটা হোক, ওদেরকে, এটা সেটাই বললাম যে হোক, আগে এটা হোক আমাদের ওদের। মারা যখন আমাদেরকে বলতো আমরা কিন্তু মেনে যেতাম যে না ঠিক আছে হ্যাঁ, বলবো না, ঠিক কিন্তু এখনকার ঠিক। বাচ্চারা কিন্তু সেটা না। মানে না, এবং আমার মনে হয় এটাই হওয়া উচিত, জানো। এটাই হওয়া আমরা উচিত, হ্যাঁ। আমরা মেনে নিয়ে আমরা তো অনেক সময় না না, বুঝেছি যে হ্যাঁ আমাদের যে নিজেদের উচিত না চাওয়া পাওয়া এখন, গুলো, হ্যাঁ আমরা ঠিক, আমাদের অনেক মানে চাওয়া পাওয়া গুলো থেকে আমরা পিছিয়ে থেকেছি পিছিয়েছে, জীবনের। বঞ্চিত হয়েছে সবকিছুই, যে ঠিক ঠিক। এখনকার বাচ্চারা নিজেদের যেমন পাওনাটা বুঝে নেয় কিন্তু আদায়টা করে নিতে ঠিক, জানে। একদম। আর ভালো খারাপ সবটা নিয়েই তো জীবন, বলো। সবটা নিয়েই এটাকে তো, জীবন। এটাকে ছোটবেলা থেকেই যদি আমরা এই অভ্যাসটার মধ্যে দিয়ে তাদেরকে যেতে দিই, তাদের যাত্রা পথটায় এটা যদি আমরা বুঝতে দিই তাদের যে হ্যাঁ, ভালো খারাপ দুটো নিয়েই চলতে হবে, তাহলে না আমাদের ছোটবেলায় যেভাবে একটা একটা আলগোছে জীবনের মধ্যে আমাদের হুম রাখা হুম হতো, হুম, সেইটা বোধহয় আমরা না করলেই ভালো আমাদের ভালো হতো আগামী আসলে। প্রজন্মের সঙ্গে, হ্যাঁ আস্তে আগামী আস্তে প্রজন্মের হুম সঙ্গে। হুম সেটাই আমার মনে হয়। হ্যাঁ সুন্দর বলেছো যে ঠিকই বলেছো যে আগামী প্রজন্মে যারা ওরা বড় হচ্ছে ওদের ইচ্ছেটা, আমরা এখন অনেক মা বাবাই সচেতন, আমরা ইচ্ছেটাকে অনেক ঠিক প্রাধান্য ঠিক। দিই। আগে তো ঠিক ওটা কথা। হতো না, এখন কিন্তু আমরা ইচ্ছেটাকে অনেক মানে বাচ্চাদেরকে আমরা ঠিক। আগে চিন্তা করি একখানে যাব, বিশেষ করে আমাদের মতো যারা মা বাবা আছেন যে বাচ্চা কি মজা পাবে ওখানে, আমরা কিন্তু আগে চিন্তা একদম করি। হ্যাঁ একদম। কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা ওদের সঙ্গে একটু আলোচনা করি, যেটা হুম আগে আমরা আগে আমাদের করতে বাবা পারতাম মাদের না, সেরকম একদমই হতো কোনো না। সুযোগ আমাদের ছিল না। আর এই যে বললাম, দেখো, ভালো মন্দ দুটো নিয়েই জীবন, এই জীবনটাকে চিনিয়ে দেওয়া খুব জরুরি। শঙ্খ ঘোষের একটি কবিতা হুম, এই মুহূর্তে আমার মনে পড়ছে, পড়বে এইটা নিয়েই, পড়ো। এই পড়ি একটু। হ্যাঁ পড়ো পড়ো, অবশ্যই। বিশ্বাস, কবিতাটার নাম বিশ্বাস, কবি শঙ্খ ঘোষের, খুব প্রিয় কবিতা আমার।
সব সময় কি ভালোই বলবে লোকে, মন্দ কথাও শুনতে হবে কিছু, তাই বলে কি ভেঙে পড়বে শোকে, তাতেই এমন মাথা করবে নিচু। এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, আসা যাওয়ার ছন্দ মেনেই চলে। রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোর মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। আয় তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। এটা তো তুমি হঠাৎ করেই পড়লে। তা এখন তুমি কি শোনাতে চেয়েছিলে আমাদেরকে এর আগে, শঙ্খ ঘোষের আগে? ওটা তো আমাদের কথার ভিতরে চলে এসেছে, শঙ্খ ঘোষ। কথার ভিতরে চলে এসে একদম হ্যাঁ। একদম। দেখো, আমি বলেছিলাম আজকে যে একটু না শোনা কবিতা আমি আজকে হ্যাঁ শোনাবো, হ্যাঁ, শিওর, কারণ তুমি আমার বলতে পারো। যে কবিতাগুলো, হ্যাঁ কবিতাগুলো পড়তে খুব ভালো লাগে, বলতে ভালো লাগে, সেগুলো আমার মনে হয় আমার বন্ধুদের কাছে, শ্রোতা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটা দায় আবৃত্তিকার হিসেবে আমার রয়েছে। হুম। আমার আরো একদম। একজন খুব প্রিয় কবি পল্লব বরণ পাল, কবিতাটার ছন্দটা লক্ষ্য করো, খুব অন্য রকমের একটা ছন্দ। এই ছন্দটাকে বলা হয় ত্রিওলে। হ্যাঁ, এটা খুব একটা বাংলায় এই রকম ছন্দ নিয়ে কাজ খুব একটা হয়নি। পড়ি। একটি ভ্রমর এসে জানলাটা দিয়েছিল খুলে, বাইরে যখন চাঁদ ঢেলে দিল জ্যোৎস্নার জল। ক্লান্ত ভাটার শ্বাস হৃদয়ের একুলে ওকুলে, একটি ভ্রমর এসে জানলাটা যেই দিল খুলে, ডানায় জ্যোৎস্না মাখা অনাহুত সেবা অঞ্জলে, আলোয় উপচে গেল অন্দর পরিমণ্ডল। একটি ভ্রমর এসে জানলাটা দিয়েছিল খুলে, বাইরে তখন চাঁদ ঢালছিল জ্যোৎস্নার জল। খুব সুন্দর, কথাগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আসলে ঠিকই বলেছে, ছন্দ খুব সুন্দর। অন্য রকমের একটা ছন্দ আর অন্যরকম খুব একটা মায়া, মায়া, লেখাটার মধ্যে একটা খুব অদ্ভুত মায়া আবেগী, আছে। ভীষণ আবেগী একটা কবিতা আবৃত্তি করেছে। তোমার কাছে দিদি আবার আসবো, আমি এখন চলে যাচ্ছি নাজমার কাছে, একটু নাসরিনের কাছে। হ্যাঁ নাসরিন। হ্যাঁ বলুন। হ্যাঁ, এখন কি শোনাবে আমাদেরকে? একটু শোনাও তোমার উম, পছন্দ মতো। আমি এখন একটু রবি ঠাকুর শোনাই। শিওর, একদম। রবি ঠাকুরের এই কবিতাটা আমার ভীষণ প্রিয়, এবং শুধু প্রিয় নয়, এই কবিতাটা আবৃত্তি করা, আমরা যারা আবৃত্তি করি তাদের কাছে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা, সঘন বরষা, গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ফেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা। ওগো গগনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশু রক্তরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরেছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে। হায়
এত কাল আমি রেখেছি তারে যতন ভরে, শয়ন পরে ব্যথা পাছে লাগে, দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে। কত সোহাগ করেছি চুম্বন করে নয়ন পাতে, স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়াছি তার দুখানি হাতে, স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে করু ভার, ঘুমে জাগরণে মিশিয়ে কাকার নিশিরি বসে, বেদনাবিহীন অসার বিরাগ মরমে পশে, আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি, পাইনে খুঁজি বাসুরের দীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরিতে জুঝি, কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা, নিশীথ বেলা দেরল দোল দেরল দোল, এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আবার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দে দোল দোল আয় রে ঝঞ্ঝা, পরাণ বধুর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল। প্রাণীতে আমাতে মুখোমুখি আজ, চিনিলব দোহে ছাড়ি ভয় এলা, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিফল, দে দোল দোল। স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল। ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে ঝুলন। অপূর্ব এই কবিতাটা, আসলে অনেক মানে তুমি এত চমৎকার করে আবৃত্তি করেছো, মানে এত কঠিন একটা আবৃত্তি কিন্তু তুমি খুব সহজ করে, মনে হচ্ছে যে তুমি চেষ্টা করেছি। অনেক সহজ করে করেছো, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। একজন আবৃত্তি শিল্পী হিসেবে কোন ধরনের কবিতা কণ্ঠে ও মনে স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি কবিতা পড়তে গিয়ে দেখেছি যেটা, এবং আমার গুরু যেটা বলেন যে বেসিক্যালি যেগুলো সফট রোমান্টিক টাইপের কবিতা, সেগুলো নাকি আমার গলায় বেশি ভালো খোলে। তবে তার মানে এই নয় যে শুধুমাত্র আমি রোমান্টিক সফট কবিতা পড়ি, সেটাই নয়। প্রেমের কবিতার সাথে সাথে আমি বিদ্রোহের কবিতাও পড়ি এবং আমার সেটা ভালো লাগে। একটাও আমরা এখনো কোনো রোমান্টিক কবিতা শুনিনি, কিন্তু শুনবো। অবশ্যই শোনাবো। হ্যাঁ বলো, সরি মাঝখানে থামিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি মোটামুটি চেষ্টা করি যে আমার পড়তে গিয়ে যে কবিতাটা ভালো লাগে সেটা রোমান্টিক হোক বা বিপ্লবের কবিতা হোক, আমি সব ধরনের কবিতাই পড়বার চেষ্টা করি।
শুধু একটা ব্যাপার পারি না, যে আমরা তো জানি যে ভাষা বৈচিত্র্য ঘটে মোটামুটি 7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে দূরে। আমাদের যে কথ্য ভাষা, ভাষার যে ধরন সেটা রাইট, পাল্টে যায়। এবং একদম ঠিক। স্বভাবতই আমাদের এপার বাংলাতে, পশ্চিম বাংলাতে অনেকগুলো আঞ্চলিক ভাষা আছে। আমি আঞ্চলিক ভাষার কবিতা খুব একটা পড়ি না, কারণ সব অঞ্চলের ভাষায় আমি স্বচ্ছন্দ নই। এটা আমার ব্যর্থতা, আমার লিমিটেশন বলি, ড্রব্যাক বলি না কেন। হয়তো সেই ব্যাপারটা নিয়ে আমি চর্চা করবো এটা এখনো ভাবিনি। সেই কারণেই আমি খুব ওটাকে একটা আসলে স্বচ্ছন্দ নই। নাসরিন ব্যর্থতা বলা চলে না, যে লিমিটেশন তুমি যেটা বললা এটা। হ্যাঁ, হ্যাঁ, কারণ এত এটার হাজার কারণ হাজার হতে পারে ভাষা। যে আমি কখনো হ্যাঁ, ভাবিনি সেভাবে, আমি সেটা আঞ্চলিক কবিতা ভাবনি, হ্যাঁ, পড়বো এত বা হাজার বলবো, হাজার আমি সেটা ভাষা। ভাবিনি। হ্যাঁ। বাহ, মানে ভালো। মানে একটা, যে কোনো, যেটাকে তুমি আবৃত্তি করবে সেটাই মানে সুন্দর করে সেটা মনের ভিতরে লালন করাটাই তো সবচেয়ে হলো সেটাই, বড় কথা, আবৃত্তি স্বাচ্ছন্দ্য করবার বোধ আগে করে। মানে আমি যেটা বিশ্বাস করি বা আমার গুরুর কাছেও যেটা শিখেছি, যে আমি যে কবিতাটা পড়লাম সেটা আমি যতক্ষণ না আত্মস্থ করতে পারছি কবিতা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। অনেক গুরুর নাম সময় এটা কি আমরা হতেই পারে জানতে যে পারি, তোমার গুরুর নাম? হ্যাঁ, অবশ্যই আমার গুরু এপার বাংলায় একেবারে স্বনামধন্য পল্লব কীর্তনিয়া। তাকে অনেকেই বিশেষত সঙ্গীত শিল্পী হিসেবে জানলেও তিনি আবৃত্তির জগতেও স্বনামধন্য, এবং একটা সময় তিনি আমাদের বেতারে যুববাণীর মডারেটরও ছিলেন। আমার গুরু তিনি, পল্লব কীর্তনিয়া। গুরুর জন্য অনেক অনেক শ্রদ্ধা। তা ঠিক আছে নাসরিন, তোমার কাছে আসবো, আমি একটু সুনন্দাদির কাছে যাচ্ছি। দিদি, ফিরে এলাম। বলো, বলো। ফিরে এলাম। আম, বলো। তোমার কাছে এক প্রশ্ন আছে, যে মানে ঠিক প্রশ্ন না, এগুলো আসলে আড্ডা দেওয়া হচ্ছে আমাদের, আমরা তো অনেক বেশ কিছুই তো জানি ভালো। না। আমরা অনেক কিছুই জানি না, আমার দর্শকরাও জানে না হয়তো। এই যে এইভাবে আমাদের, এটা আসলে কোনো প্রশ্ন না বা এটা কোনো কিছু না। আমি তো মনে করি যে আমার লাইফটা আমি পুরোটুকুই আমি খুব উপভোগ করি, আমি খুব এনজয় করি, উপভোগ করি। ঠিক। যারা এখানে আসে, যে আমি বিশ্বাস করো দিদি, এত এনজয় করি ওদেরকে নিয়ে, যে পুরোটা লাইফটা জুড়েই আমার কাছে মনে হয় যে আমি আড্ডা দিচ্ছি, যে আমি ঘরোয়া ভাবে আড্ডা দিচ্ছি। সামনাসামনি হলে 2 কাপ চা হলে আরো জমে উঠতো আড্ডা। একদম সত্যি কথা। তখন এরকম ভার্চুয়ালি না হয় হয়তো তোমাকে পাশে বসিয়ে বা নাসরিনকে পাশে বসিয়ে ঠিক। আমি চা খেতাম আর তোমাদের আবৃত্তি শুনতাম। কি বলা যায়, হয়তো হয়েও যাবে কোনো হয়ে একদিন। যাবে, রাইট, হয়ে যাবে, হয়ে একদম। যাবে দিদি। একদম পৃথিবী ছোট হয়ে পৃথিবী আসছে। ঠিক ছোট হয়ে আসছে, ঠিক কথা। হয়ে যাবে। হ্যাঁ, একদম। এখন বলো। আর কি আমি তোমাকে জানতে চাচ্ছি যে আবৃত্তি কোথায় শিখেছো, এবং মানে কোন বয়স থেকে শিখেছো, কবে থেকে আবৃত্তি করো? হ্যাঁ, দেখো, আবৃত্তি আমি কোন বয়স থেকে করছি সত্যি বলতে আমার মনে নেই। বাহ। আমি যখন এত ছোট ছিলাম বাহ। যে মাইক্রোফোন স্ট্যান্ড করা যেত না, মানে পাশে কেউ দাঁড়িয়ে আমার মুখের সামনে দাঁড়িয়েও নয়, বসে তাকে বসতে হতো আর কি, আমার মুখের সামনে মাইক্রোফোন ধরতেন, তখন থেকে আমি আবৃত্তি করি। Wow, একদম হুম, ছোট। আমি একটা খুব, একদম আমি একটা খুব ছোট্ট শহরে বড় হয়েছিলাম। হ্যাঁ, হয়তো কেউ কেউ এখন তারা দেখছেন আমার বন্ধুরা। হ্যাঁ, তো সেখানে এটা খুব স্বাভাবিক ছিল যে যে কোনো অনুষ্ঠান হলে আমি আবৃত্তি করি, নাচ করি। ও, এটা তুমি নাচে, এটা তুমি নাচতাম নাচও আমি, করো? হ্যাঁ। হ্যাঁ, করতাম। এখন নাচটা অনেক দিনই আর করি না, কিন্তু আমি ভারতনাট্যম শিখেছি এবং আমি নাচতাম। যাই হোক, এবং ক্রিয়েটিভ নাচতাম, নিজে নিজেই নাচতাম, ঠিক যেমন নিজে নিজেই আবৃত্তি করতাম। বাহ, পরবর্তী খুবই ভালো। সময়ে যখন আমি কলকাতায় আসি এবং লেখালেখি কি করছো? লেখালেখি সে অর্থে খুব একটা আমি আচ্ছা। করি না। হ্যাঁ, খুব একটা করি না আমি। পড়াশোনার সূত্রে যেটুকু লেখালেখি করতে হয়েছে সেটুকুই আমি অতটুকুই। করি। কারণ আমি থিয়েটার নিয়েই পড়াশোনা করেছি, ও, ড্রামা নিয়ে, রবীন্দ্রভারতী বাহ। থেকে যখন আমি তুমি ইউনিভার্সিটি কি পড়েছি। থিয়েটার, এমনি থিয়েটার করো?
থিয়েটারই করি আমি মূলত। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপ বাহ, থিয়েটারের সঙ্গেও এই জন্যই তো দীর্ঘদিন তোমাকে কাজ একটু আগে করেছি। জিজ্ঞেস করলাম যে কালচারালি কি কি কাজের সাথে যুক্ত আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিয়েটার করি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অনেক তো গুণী, তোমরা সবাই অনেক তার গুণী একসাথে। না গো, গুণ আসলে কি জানো, এই কাজগুলো করতে খুব এখন ভালো লাগে আর কি, ভালো প্রফেশনের লাগে, বাইরেও খুব ভালোবেসে করি কাজটা। হ্যাঁ, আর আমি সব আবৃত্তি কাজই দিদি, তারপরে সব কাজই না তুমি শ্রদ্ধা রেখে ভালোবেসে করবে, সেটা ঠিক কিন্তু মানে তখন দেখবে যে খুব ভালো লাগে এবং ভালো হয়। ঠিক যে ঠিক কোনো কথা, কাজ, ঠিক কথা, যে কোনো ঠিক কাজ কথা। তুমি যদি ছোট্ট একটা দুটা লাইনও লেখো না কেন, ওটা যদি তুমি ভালোবেসে লেখো, বা ওটা যদি তুমি দুটা লাইন কারো কবিতায় যদি আবৃত্তি করো, তুমি যদি ভালোবেসে করো মন থেকে, এটা কিন্তু খুব সুন্দর হয় এবং সেই কাজটা অনেক একদম ভালো হয়। ঠিক কথা গো। আর আমি পরে কিছুদিন ব্রততিদির কাছে, ব্রততী বন্দ্যোপাধ্যায় খুবই মানে এখানে এই আমাদের হুম। কলকাতায় উনি বাহ, অত্যন্ত গুণী এবং নামী শিল্পী, ওনার কাছে আমি কিছুদিন ওয়ার্কশপ করেছি। এবং মানে দীর্ঘদিন আগের কথা, সেটা ধরো 20 বছর আগের কথা, যখন আমি ও ইউনিভার্সিটি পড়তাম তখন দিদিভাইয়ের কাছে আমি শিখতাম। এখন আমি আর আবৃত্তি সে অর্থে কারোর কাছে শিখি না। হ্যাঁ, কিন্তু করি আর কি, চর্চার মধ্যে রাখি নিজেকে। বাহ, এখন কি শোনাবে আমাদেরকে? তোমার পছন্দ মতো শোনাও। এখন কি শোনাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কবি সব্যসাচী দেবের একটা কবিতা বলি। হ্যাঁ, একদম। আহ উনি সকলেরই খুব প্রিয় কবি। এপার বাংলা ওপার বাংলা দু ওপার বাংলা সব বাংলাতেই বাংলায়। উনি, হ্যাঁ উনি খুবই পরিচিত কবি, অত্যন্ত প্রিয় কবি আমার এবং প্রিয় মানুষ। হ্যাঁ, ওনার কবিতা পড়তে আমার খুব ভালো লাগে, পড়ি। কবিতার নাম দোলন চাপা। দুপুরের তপ্ত হাওয়া বিকেলে নরম হয়ে আসে, তোমার শরীর থেকে উঠে আসে কি মৃদু সুবাস। হয়তো এমনই ছিল নদীর স্রোতের কাছে নেমে জেনে নেওয়া কতদিন আর এই দীর্ঘ পরবাস। তোমার বাড়ির পাশে গলিপথে নির্জনতা থাকে, দরজায় নিজের নাম লিখে যায় অচেনা পথিক। খুব কি অচেনা সেও, নাকি তাকে গোধূলির আগে মনেও পড়ে না বলে ঘুরে ফেরে এদিক ওদিক। অথচ তাকেই চেয়ে কতদিন তোমার উঠোনে সন্ধ্যা নেমে এলে তুমি কর্কশ শব্দের ভিড় থেকে সরে আসো অন্য মনে। দোলন চাপাটি দুলে ওঠে সংশয়ে, কেউ বুঝি ফিরে গেল নাম ধরে ডেকে। যে যায় সে ফিরে আসবে, তুমি তাকে একবার ডেকো। বৃষ্টি নামে দিনের দাহের শেষে বলে মনে রেখো। বাহ, চমৎকার। কথাগুলো সুন্দর দিদি, কথাগুলো ভীষণ সুন্দর। আসলে আবৃত্তি, তুমি কথাগুলা যদি ঠিক না থাকে, আমি মানে অনেক বড় বড় মানে যারা কবি বা লেখক ওনাদের কথা বলছি না, মানে এখন সমসাময়িক যারা লিখছেন, তুমি যদি কথাটার ভিতরে স্পষ্ট কিছু বুঝতে না পারো, তাহলে কিন্তু আবৃত্তি করেও মানে মজা মানে তুমি ভালো লাগবে না ঠিক, এবং শুনেও ভালো লাগবে না ঠিক যে কি কথা। বলতে চাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক তাই আবৃত্তি আসলে ভালো ভালো আবৃত্তি গুলা, তোমরা যারা আবৃত্তি করো, বাচিক শিল্পী সিলেকশন করে আসো তোমরা, ওগুলা বেশ ভালো শোনায়। যে কারণ ওগুলা শুনতেও ভালো লাগে, তোমরা যেহেতু সুন্দর করে এবং আসলে কি বলতো, আমার যেটা মনে হয় যে কবি তো লেখেন তার হ্যাঁ, মতো করে লেখেন, আর পাঠক পড়ে। সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা কতখানি এটা নিয়ে আমার প্রচুর সংশয় আছে যে আমি আদৌ বলি কি, আবৃত্তি। বলো। বলো দিদি, যে
আমিও লেখালেখি করি, বা আমাদের মতো যারা বেশ লেখালেখি করে বেশ বা অন্যদের, তুমি এখন যাদের কবিতা পড়েছো, যে ফার্স্টের থেকে যে বললে যে তোমার এক বন্ধুর বা তোমার পরিচিত যেই হোক না কেন, যে ওই যে কবিতাগুলো উনি কিন্তু লিখেছেন, ঠিক আছে, এই যে তোমার মুখে আমরা শুনছি, আমাদের দর্শকরা শুনছেন, সেই জিনিসটা, ওনার যে লেখাটা এখানে যে কতটুকু ফুটিয়ে উঠেছে, কতটুকু মানে সুন্দর লাগছে, কতটুকু হৃদয়ে ছুঁতে পেরেছে, এটা কিন্তু একমাত্র আমরা জানি। এবং যে ব্যক্তি লিখেছে, যে লেখক বা কবি লিখেছে, সে নিজেও একদম কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে এটা কি আমি লিখেছি। সত্যি কথা, যে আমি এখানে বলবো যে আমরা লিখেই শেষ করি, কিন্তু একজন বাচিক শিল্পী, একজন আবৃত্তিকারের কাছে সেটা তার দায়িত্ব, সে কিভাবে সেটাকে ঠিক ফুটিয়ে তোলে। এবং একদম এটাই কিন্তু মানে আমরা, তোমরাই ফুটিয়ে তুলতে পারো। আমরা তো লিখে, তুমি যেটা এখন বললে যে পাঠক পড়ে, জাস্ট নর্মাল ভাবে আমরা পড়ছি, এবং আমরা লিখে একদম মনে করছি যে না, এটা অনেক লিখে ফেলেছি, অনেক ঠিক আছে লিখেছি, কিন্তু তোমাদের মুখে যখন আমরা শুনি কারো লেখা, বা আমার লেখা বা অন্য কারো লেখা, তখন কিন্তু সেটা অন্যরকম হয়ে যায়। তখনই তখনই কিন্তু লেখাটার কদর বেড়ে যায়, যেটা সত্যি কথা। আমার মতো অনেকে যারা লেখেন, বা অনেকে যারা আরো বড় বড় কবিরা আছেন, তারাও কিন্তু এটা বলবে, তারাও এটা বলবে। ধন্যবাদ তোমাকে দিদি। এটাই হ্যাঁ হ্যাঁ, তোমার আবার আসবো তোমার কাছে। আমি এখন চলে যাচ্ছি নাসরিনের কাছে। নাসরিন, হ্যাঁ, না, বলুন। কথা হচ্ছিল দিদির সাথে যে তোমাদের তোমাদের কথাই হচ্ছিল যে হ্যাঁ, যারা এটা এটা লেখা। আমি হ্যাঁ, শুনছিলাম যে এটা হ্যাঁ, বলো। সত্যি খুব মানে স্পষ্ট করে এই কথাটা বলা উচিত যে কবি শুধু লেখেন। হুম। এবং খুব মজার একটা কথা আমাদের প্রচলিত আছে যে কবি তার নিজের কবিতার প্রতি জাস্টিফিকেশন মনে হয় ঠিকঠাক করেন না। মানে বেশিরভাগ কবিরাই যখন কোনো কবিতার আসরে কবিতা পড়েন, হ্যাঁ, সেই কবিতা এতটাই প্রাণহীন ভাবে পড়া হয় যে আহ, মানে যারা কমন পিপল তারা কিন্তু ওটা শুনতে চায় না। কিন্তু যখন আবৃত্তি শিল্পী সেটাকে আবৃত্তি করেন, হ্যাঁ, আবৃত্তি তখন করে। তার মধ্যে মানে প্রাণ খুঁজে পাওয়া যায়। তো এই অবশ্যই। নিয়ে মোটামুটি বছর দুয়েক আগে আমাদের এখানে কলকাতায় একটা খুব বিতর্ক হয়েছিল। যে একজন খুব গুণী মানুষ, তিনি সবার শ্রদ্ধার মানুষ, আমি তার নামটা বলছি না, তিনি বলেছিলেন আবৃত্তি একটি নিম্নমানের শিল্প। তো সেটা নিয়ে আমরা খুব প্রতিবাদ করেছিলাম যে এটা উনি কি করে বলতে পারেন। আমি তো মনে করি যে আবৃত্তি মানে লেখালেখি শুধু না, যে আবৃত্তি করে আহ, তার ভিতরে ভালোবাসার কথা থাকে, তার ভিতরে দুঃখের কথা থাকে, তার ভিতরে একদম কান্নার কথা থাকে, তার ভিতরে সেই কথাগুলোকে বুঝে চাওয়া পাওয়া সেই থাকে, প্রপার ইমোশনটাকে আমি এক্সপ্রেস করছি, এটা এতটাও পাওয়া সহজ কাজ থাকে। নয়। হ্যাঁ, আমি জানি না আমার মতো কে নিশ্চয় আরো অনেক মানুষই আছেন। আমি তো মাঝে মাঝে ফুল ভলিউমে সাউন্ড দিয়ে আমি কাজ করতে থাকি নাসরিন, আমি আবৃত্তি শুনতে থাকি। আমি যখন গাড়ি ড্রাইভ করি, আমি কিন্তু আবৃত্তি সিডি, এখন তো সিডি শুনি না, এখন তো ইউটিউবে দিয়ে দিই, হ্যাঁ, ইউটিউব শুনতে থাকি আমি। কিন্তু আমি জানি না, আমার মতো হয়তো অনেক মানুষই আছেন এখন। কিন্তু আমার তো মনে হয় ওটা যারা শুনতে বা বুঝতে পেরেছে, তারাই কিন্তু ওটার স্বাদ বুঝে একদম গেছে। একদম স্বাদ বুঝে গেছে যে এখন যত বিতর্কই হোক না কেন, এখন ওটাকে তো যারা এই যে তুমি একটু আগে বললে যে যিনি বলেছেন যে এটা নিম্নমানের শিল্প, বাট যারা বুঝে গেছে আবৃত্তি কি জিনিস, তারাই জানে যে সেটার কদর কতটুকু। আর যারা অবশ্যই বুঝবে না, তাদেরকে তো তুমি বুঝাতে পারার কোনো, জোর করে বোঝানো জোর যায় করে না, বোঝানো কেউ যদি লাগবে। নিজের থেকে না তো বোঝেন হ্যাঁ, তাকে নিজের বোঝানো থেকে না যায় না। বুঝে, তা ওরা ওটাই ধরে নেবে যে হয়তো ওদের কাছে অন্য কিছু আরো উপরে, একদম কিন্তু আমাদের মতো মানুষদের কাছে আবৃত্তি অনেক প্রিয় একটা জিনিস। হ্যাঁ, এখন কি শোনাবে তুমি, তোমার আহ পছন্দ মতো তখন শোনাও। কথা হচ্ছিল রোমান্টিক কবিতা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনবোই। খুব প্রচলিত একটি কবিতা, এই কবিতা অনেকেই রেকর্ড করেছেন, অনেকেই মঞ্চে আবৃত্তি করেন। মেঘ বালিকার জন্য রূপকথা, আমাদের সব্বার খুব প্রিয় কবি জয় গোস্বামীর লেখা, জয় যদিও একটুখানি গোস্বামী। বড়, হ্যাঁ, তবু আমি শোনাচ্ছি। জয় জয় গোস্বামীর কবিতা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর?
আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন। মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর, ও সব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যিই লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতায়, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোট্টবেলার মেঘের মাঝে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও, গাঁয়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে, দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে এক সা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও, ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাওগে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে যেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবী 100 রকম স্বপ্ন দেখার, সাধ্য থাকবে সেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত, যখন আমার লেখার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি হলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি, কবির জন্যে এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে এই অরণ্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, মাঠের পরে, বনের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায়
এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। চমৎকার, চমৎকার। আমার খুব ভালো লাগে এই কবিতাটা, যে মেঘবালিকা, মানে এক একজন এক এক রকম করে পড়ে তো, মানে ভালো লাগে। তোমারটা তুমি প্রথমেই বলেছো যে এই কবিতাটা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে হ্যাঁ, পড়েছে মঞ্চে, মানে এত জয় গোস্বামীর এত সুন্দর একটা কবিতা এত সুন্দর করে আবৃত্তি করেছো, আমি তো মুগ্ধ নাসরিন। অনেক তোমার কণ্ঠে ধন্যবাদ আমি আপু। মুগ্ধ, সত্যি কথা। আহ এখন পরপর কি দুটা শোনাবে? আরেকটা শোনার পরে আমি সুনন্দা রিকোয়েস্ট করছি। আরেকটা শোনানো যায়। হ্যাঁ, সুনন্দাদি বললেন তিনি আবৃত্তি শেখান। হ্যাঁ, আশা করি তার যারা ছাত্রছাত্রীরা আছেন তারা শুনছেন, শুনছে। বিশেষত যারা ছোটরা, আমি তাদের জন্য একটি কবিতা শোনাবো। এটি একটি অনেক বড় কবিতা, এটাকে কবিতা না বলে ছড়া বলা যায়। এবং এটা আমার লেখা, আমি আমার বাহ, লেখা বলেই আরো শোনাতে চাইছি। বাহ। এই কবিতাটার একটা মানে এটা খুব পরিপ্রেক্ষিত আনন্দ আছে। হয় যে নিজের লেখা নিজে যখন আবৃত্তি হ্যাঁ, করা যায়। আমরা তো বলি যে আমরা যখন লিখি নিজেরটা লেখাটা পাঠ। আমি আমি তো আবৃত্তিকার না, বা আমি তো কোনো বাচিক শিল্পী না, বাট তোমরা যারা আবৃত্তি শিল্পী, যারা নিজেরটা নিজে লিখতে পারো, আবার যখন বলতে পারো, চমৎকার হয় ওটা। নিজেরটা তো একটা ভীষণ একটা, মানে অনুভূতি হয় নিজের ভিতরে। একদমই। হ্যাঁ, আসলে বলো। এই কবিতাটা আমি বলতে চাইছি এখন এই কারণেই, আমরা যখন অনুষ্ঠানে আবৃত্তি করি, মঞ্চে কবিতা বলি, তখন আমরা ছোটদের জন্য খুব একটা বলি না। বলি না। আবৃত্তি যোগ্য কবিতা হুম, হুম, হুম। যেগুলো, সেগুলোই খুঁজে বলি। তো এই কবিতাটা আমি যখন লিখেছিলাম, সেটা কোনো এক রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকোই ঠাকুর বাড়িতে গিয়েছি। সেখানে একটি বাচ্চা মেয়ে, ও একেবারে বাচ্চা, আধো আধো কথা বলে। ও তো রবি ঠাকুরকে বোঝে না, কিন্তু ও মায়ের সঙ্গে দিদার সঙ্গে সেজে গুজে এসেছে। এবং বাচ্চারা আমাকে দেখলে খুব অ্যাট্রাক্টেড হয়, আমার কাছ আমি থেকে তো যেতে চায় না। নাসরিন, আমি 2019-এ গিয়েছিলাম জোড়াসাঁকোতে। আচ্ছা, এটা ওরকম হবে, মানে হয়তো 18 বা 19-এরই গল্প আম, এটা। তো একটি বাচ্চা মেয়ে আমার কোলে এসে বসে পড়লো, ও মানে দিব্যি বসে গান শুনছে। এবং ওর আমাকে এত ভালো লেগে গেল যে ওর যখন ওর মা বলছে চলো আমরা বাড়ি যাবো, ও যেতে চাইছে না। তো ওকে দেখে, এবং একটি বাচ্চা মেয়ে এতক্ষণ ধরে রবীন্দ্রসঙ্গীত শুনছে, রবি ঠাকুরের জন্মদিনে ওই গরমের মধ্যে শাড়ি পরেছে ওইটুকু একটা মেয়ে, ফুলের মালা দিয়ে আছে। তো আমার ওকে দেখেই এই কবিতার লাইনগুলো মাথায় এসেছিল। এই কবিতার শিরোনাম পুপুর রবীন্দ্রনাথ। মানে একটি বাচ্চার কাছে রবি ঠাকুর কিভাবে ধরা দিয়েছেন। কত- ছোট্ট পুপুর মৌন আকাশে প্রশ্ন হাজার গোঁত্তা মারে, কে ওই দাদু দেওয়াল জুড়ে সিংহাসনে ঠাকুর ঘরে। সকাল বিকেল মাকে দেখি ছবির পাশে চুপটি করে, ইয়া মোটা একখানা বই কি সব যেন শুধুই পড়ে। কদিন আগে যখন পুপু ব্যস্ত খেলায় নিজের মনে, হঠাৎ এসে মা বলে যায়, কালকে যাবি জন্মদিনে। পুপু তো বেশ খানিক নেচে জড়িয়ে গলা মায়ের শেষে নীল জামাটাই পরবে, তবে আবদারেতে জানায় যে সে। খানিক পরেই ভাবলো মনে, জন্মদিনটা কার যে হবে, মা তো সেটাই জানায়নি গো, কেমন করে চলবে তবে। মায়ের কোলে গুছিয়ে বসে বলল হঠাৎ বাগিয়ে হামি, জন্মদিনটা কার হবে মা, জানি না তো সেটাই আমি। গিফট কেনাটাও বাকি আছে, ক্রিকেট ব্যাট না সিন্ডারেলা। ব্যস্ত পুকুর এদিক ওদিক, মস্ত যেসব কাজের মেলা। পরের দিনে সকাল হতেই আদর করে ঘুম ভাঙিয়ে, স্নান করিয়ে খুব একচোট যত্ন করে দেয় সাজিয়ে। ছোট্ট একটা হলুদ শাড়ি, লাল সবুজের তারায় ভরা। পুপুর ভারী আমোদ মনে, প্রথম শাড়ি হচ্ছে পরা। এরপরে মা সাজঘরেতে সাজতে বসে ব্যস্ত হাতে। দুধ সাদা এক পরলো শাড়ি, টুকটুকে লাল বর্ডার তাতে। লাল টিপ এক কপাল জোড়া, মুক্তমালা গলায় পরে, জুঁয়ের মালা যত্ন করে সাজাই খোঁপায় এক এক করে। মা মেয়েতে চললো এবার জন্মদিনের অনুষ্ঠানে। কেক কাটা কি সকালে হয়, প্রশ্ন ভাসে পুপুর মনে। গাড়ি থেকে নামলো তারা মস্ত বাড়ির সামনে এসে।
কত লোকের ভিড় সেখানে, মায়ের গায়ে দাঁড়ায় ঠেসে। একটি পাশে দেখলো পুপু বিরাট একটা মঞ্চ বাঁধা। এসব দেখে তার শিশু মন কুল খুঁজে যায় অকুল ধাঁধা। হঠাৎ দেখে ওই যে পাশে মূর্তি, সে এক বিরাট বড়, ফুলের মালা নিয়ে সবাই পায়ের কাছে করছে জড়ো। এড়িয়ে যেতেই অবাক পুপু, বড্ড যেন মুখটা চেনা। লাফিয়ে উঠে বলল মাকে, ছবির দাদু পুতুল কেন? সবাই খানিক হাসলো তাতে, কেউ বা তাকে করলো আদর। বলল মাথায় হাত বুলিয়ে, জন্মদিন আজ ছবির দাদুর। আহ এই এতটাই থাক, আসলে অনেকটা বড় বলে আমি হুম। পুরোটা পড়তে চাইলাম না, না। খুবই সুন্দর যে মানে তুমি যেটা বুঝিয়েছো যে রবীন্দ্রনাথ আমাদের কবিগুরু যে একটা বাচ্চার কাছে যেটা বলে যে ধরা একদম দিয়েছে কিভাবে একদম ভীষণ সুন্দর করে ফুটিয়ে তুলেছে। সবচেয়ে বড় কথা, বাচ্চারা যখন একটু হয়তো 3-4 বছরের বাচ্চারা যারা আদো আদো কথা বলতে পারে, তোমার এই আবৃত্তি বলো বা এই কবিতাটা বলো, ওরা বুঝবে কথাগুলা এবং একটু বুঝিয়ে হ্যাঁ, দিলেই খুব সুন্দরভাবে বুঝবে। ভীষণ সুন্দর। তা নাসরিন, আমি আসবো তোমার কাছে আবার, আমি একটু সুনন্দাদির কাছে যাচ্ছি। বলো দিদি, হ্যাঁ এসছি বলো তোমার বলো। কাছে আবার। বলো। হ্যাঁ, কি শোনাবে বলো আমাদেরকে? হ্যাঁ, শোনাবো। আগে বলি, নাসরিনের কবিতাটা শুনে আমার এত ভালো লাগলো। ওর এতক্ষণ ধরে আবৃত্তি শুনছিলাম, ভালো তো লাগছিলই, আর এই লেখাটা এত অনেক সুন্দর। ধন্যবাদ দিদি। হ্যাঁ গো, ভীষণ সত্যি খুব ভালো লাগলো। মানে ও আমাদের বলেই কাছে ছিল যে রবীন্দ্র তোমার যে জয়ন্তীর। আজকে যে বাচ্চাদেরকে তুমি শিখাও, যে ওরা যদি দেখে হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ, খুশি শুনেছি। হবে। ভীষণ রবীন্দ্র খুশি হবে। জয়ন্তীর যে ছবিটা, আর এই যে বাড়িটাতে অনুষ্ঠান হয়, আমি যখন রবীন্দ্র ভারতীতে পড়েছি নাটক ও, বিভাগে, ওই তখন তুমি এই রবীন্দ্র রবীন্দ্র, ভারতীতে পড়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবং ওরা, তখন না এই জোড়াসাঁকোর বাড়িতেই আমাদের ক্লাস হতো ইউনিভার্সিটিতে। হ্যাঁ হুম। এখনো তো কি আমরা আছে মনে হয়, রাইট? এখন 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 আর জোড়াসাঁকো বাড়িতে ক্লাসটা হয় না। ওটা একটা অন্য বাড়িতে, মানে ওটা বিটি রোডে অন্য অন্য আচ্ছা, জায়গায় চলে গেছে আমি ক্লাসগুলো। গিয়েছিলাম, ওটাই বললাম, আমি 2019-এ আমি তুমি আসলে, যখন গেছো, হ্যাঁ হ্যাঁ এই তখন আর প্যান্ডামিকের আগের ক্লাসটা বছর। হয় না। হ্যাঁ হুম অনেক, হুম। আমি আসলে ওটা দেখার জন্যই ক্যালকাটা গিয়েছি। আমি আমেরিকা থেকে বাংলাদেশ, এখান থেকে আমি ভিসা নিয়ে আমি শুধু জোড়াসাঁকোটা দেখার জন্যই আমি আসলে গিয়েছি। আমি মানে ওখানে এত আমাদের ভালো লেগেছে এটা আমার। এটা আমি জানি, মানে এটা না আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম তখনও দেখতাম যে মানে জোড়াসাঁকোটা কলকাতা এলে সবাই দেখে আর কি। বিদেশ না, ওটা থেকে তো আসলে যে দেখার কেউ। জিনিস। আর এবং আমরা ওই বাড়িটাতে ক্লাস করতাম, একটা অদ্ভুত একটা অনুভূতি হতো। হ্যাঁ, আর তোমাদের তো এখন অন্যরকম টান রয়ে গেছে ওটার অনুভূতি জন্য। হতো, এবং এখন এই নাসরিনের এই ছড়াটা আমাকে সেই ইউনিভার্সিটি বেলায় পৌঁছে দিল। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য আমার খুব ভালো লাগছে, সেটা আমি বললাম। আচ্ছা, আমায় একটু বলো তো, অনুষ্ঠানের আমরা মানে কোন আচ্ছা, আরো জায়গায় টাইম এসছে? আছে। হ্যাঁ, আমরা মোটামুটি আরো 20 মিনিটস পাবো, 20 মিনিট আমরা আচ্ছা পাবো। বেশ, তাহলে আমি এখন ওর এইটা শোনার পরে আমার একটু রবি ঠাকুর বলতে ইচ্ছে হুম, করছে, একটু বলি, বলো তারপরে বলো, অন্য একদম আরেকটি বলো কবিতা বলো দিয়ে আমি বলো শেষ করব। বলো। কোনটা বলি? আগে থেকে আসলে কিছু ভেবে রাখিনি, না, আড্ডার অসুবিধা মধ্যে নেই, যেমন তুমি হয়। তুমি হ্যাঁ বলো, হ্যাঁ, বলো, সমস্যা নেই। তুমি আরো এটা পরেও আরো দুটা বলতে পারবে যদি বলতে চাও। বেশ বেশ। অন্তরতম বলি কেমন? আমি যে তোমায় জানি সে তো কেউ জানে না, তুমি মোর পানে চাও সে তো কেউ মানে না, মোর মুখে পেলে তোমার আভাস কত জনে কত করে পরিহাস, পাছে সে না পারি সহিতে, নানা ছলে তাই ডাকি যে তোমায়, কেহ কিছু না রে কহিতে। তোমার পথ যে তুমি চিনাইছ সে কথা বলিনি কাহারে, সবাই ঘুমালে জনহীন রাতে একা আসি তব দুয়ারে, স্তব্ধ তোমার উদার আলয়, বিনাটি বাজাতে মনে করি ভয়,
চেয়ে থাকি শুধু নীরবে, চকিতে তোমার ছায়া দেখি যদি, ফিরে আসি তবে গরবে। প্রভাত না হতে কখন আবার গৃহকোণ মাঝে আসিয়া, বাতায়নে বসি বিহ্বল বিনা, বিজনে বাজাই হাসিয়া। পথ দিয়ে যেবা আসে যেবা যায়, সহসা থমকে চমকিয়া চায়, মনে করে তারই ডেকেছি, জানে না তো কেহ কত গান দিয়ে এক গান খানি ঢেকেছি। ভোরের গোলাপ সে গানে সহসা সাড়া দেয় ফুল কাননে, ভোরের তারাটি সে গানে জাগিয়া চেয়ে দেখে মোর আননে। সব সংসার কাছে আসে ঘিরে, প্রিয়জন সুখে ভাসিয়া খিনিরে, হাসি জেগে ওঠে ভবনে, যে নামে যে ছলে বীণাটি বাজাই, সাড়া পাই সারা ভুবনে। এই অবধি বললাম। সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর হয়েছে। আমি তাহলে আবার তোমার কাছে আসবো, আমি একটু নাসরিনের কাছে যাচ্ছি, আবার বেশ আমি বেশ। তোমার কাছে আসছি। হ্যাঁ নাসরিন, হ্যাঁ আপু বলুন। ফিরে আসলাম তোমার কাছে আবার। হ্যাঁ, কি শোনাবে এখন? তুমি আমি এখন একটা কবিতা শোনাবো। এই কবিতাটা খুব একটা শোনা যায় না, খুব অল্প শ্রুত কবিতা। কার উম, লেখা? অলোক সান্যাল, তিনি আমার দেশের বাড়ি যেখানে মুর্শিদাবাদ, লালগোলা, ও আচ্ছা, তুমি সেখানে মুর্শিদাবাদে খুব, আছো। হ্যাঁ গুণী একজন মানুষ। যে সময় আমাদের এখানে নকশাল আন্দোলন হয়, সেই সময়ে উনি নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি খুব শ্রদ্ধেয় শিক্ষক, মানে আমি তাকে আমার শিক্ষক হিসেবে পাইনি, কিন্তু আমি আমার গুরুজনদের কাছ থেকে শুনেছি তার গল্প। তো এই কবিতাটা মূলত, এটা একটা স্যাটায়ার কবিতা। মানে অনেকদিন পরে আমার ছোটবেলার শেখা আবৃত্তির খাতা পড়তে গিয়ে কবিতাটার কথা আবার মনে পড়লো। কবিতার নাম মন্ত্রীর যুক্তি। রাজা খুব বিপদে পড়েছেন এবং তাকে মন্ত্রী কি সলিউশন দিচ্ছেন, সেটাই এই কবিতার বিষয়। রাজা বললেন, রানী, রাজ্যে নাকি দুর্ভিক্ষ শুনছি কানাকানি। রানী বললেন, জানি, এও শুনেছি মুকুট নিয়ে করবে টানাটানি। রাজা বললেন, কি সর্বনাশ, কারা? রানী বললেন, কি জানি ছাই, কোন সে লক্ষ্মী ছাড়া। ভয়ে রাজা হাত পা গুটান, তাহলে কি হবে? রানী বললেন, ভাবছো কেন, মন্ত্রী মশাই আছেন কেন তবে? রাজা ডাকেন, মন্ত্রী মশাই শুনুন, কটা লোকের ভাত জোটে না এ রাজ্যে তা গুনুন। মন্ত্রী ভাবেন, এ তো বিষম দায়, হিসেব কষে তাই কি বলা যায়? বলেন শেষে অনেক ভাবি, সব প্রজারাই খাচ্ছে খাবি, অন্যাভাবে বলছে নাকি রাজার মাথা চাই। কি ভয়ঙ্কর মন্ত্রী মশা, এ যে দেখছি শনির দশা, কি করে আজ রক্ষে করি প্রাণ? মন্ত্রী বললেন, রাজা মশাই, রক্ষে পাবার একটি উপায়, আপনি বরং রাজ্য ছেড়ে বানপ্রস্থে যান। বানপ্রস্থে? বলছো কি হে অপদার্থ, যাও বেরিয়ে। এতটা কাল দেশ চালিয়ে বুড়ো বয়সে যুক্তি দিলে এই? মন্ত্রী বলেন মুচকি হেসে, এই বুঝেছি শেষ বয়সে, দেশের মানুষ খেপলে পড়ে, কোনো রাজার বাঁচার উপায় নেই। খুব সুন্দর কথাগুলো, খুব সুন্দর, ভালো লেগেছে অনেক। একদম, এই এই কথাগুলো আহ, আমার মনে হয় বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটা আমার দেশ হোক বা বাংলাদেশ হোক, এই এই একদম প্রেক্ষাপটে এই কবিতার তাৎপর্য সব সময় থেকে যাবে। একদম একদম। এটা কত সনের হবে, মানে কত বছর আগের হবে লেখাটা, আহ মানে অনেক দিন? এটা, হ্যাঁ অন্তত পক্ষে, মানে নকশাল আন্দোলন মানে 70-এর দশক, মানে প্রায় তাহলে 40 থেকে সেটাই আমি 50 বছর বলছি, আগের লেখা। তাহলে চিন্তা করো তখনই কিভাবে যে মানে লেখাটা যে হ্যাঁ একদম। মানে
এই যেটা এখন রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বলতে চাচ্ছি যে তাহলে কত আগের থেকে চিন্তা যে ওটা ওইভাবেই লেখা হয়ে গেছে। এটা কখনো এমন হবে। খুব সুন্দর হয়েছে। তা এখন একটা রোমান্টিক কবিতা শোনাও আমাদেরকে। রোমান্টিক কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা পড়ি। কবিতার নাম ভালোবাসি ভালোবাসি। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে আমি বলে উঠলাম, ভালোবাসো। তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছো, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত। খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছো তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশক ব্যস্ত। তোমাকে ডাক দিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি, ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে। এমন সময়ে তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি বকা দেবে, নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে রুচি নেই, নেই কথা বলার অনুভূতি। এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম, ভালোবাসো। ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে, যাও, নাকি চিন্তিত আমায় আশ্বাস দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো দূরে কোথাও যাচ্ছ, দেরি হয়ে যাচ্ছে, বেরুতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম, ভালোবাসো। কটাক্ষ করবে, নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলোতে বুলোতে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো প্রচন্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই, বিধাতার দানে পৃথিবীতে বাস করছি, দুজনে চিন্তিত। তুমি এমন সময়ে তোমার বুকে মাথা রেখে যদি বলি, ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে, ভালোবাসি ভালোবাসি। ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, 2.5 হাত মাটির নিচে শুয়ে আছো। হতভম্ব আমি যদি চিৎকার করে বলি, ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকেই আমাকে বলবে, ভালোবাসি ভালোবাসি। যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো
তুমি আছো, তুমি আছো, ভালোবাসি, ভালোবাসি। খুব সুন্দর হয়েছে। আমি তো ভালোবাসার ভিতরে ডুবেছিলাম। আমার আমার আমি তোমার যে লাস্ট যে তুমি সুন্দর করে বলছো না ভালোবাসি, আমার কাছে এত ভালো লাগছে যে ওই টোনটার ভিতরে আমি ডুবেছিলাম, সত্যি কথা। চমৎকার হয়েছে নাসরিন, অনেক সুন্দর। আমি আসবো আবার তোমার কাছে। আমি একটু সুনন্দাদির কাছে চলে যাচ্ছি দিদি। কি সুন্দর কবিতা শুনলাম, নাসরিন হ্যাঁ, শোনালো। আজকে অনেক হ্যাঁ, সন্ধ্যা ধন্যবাদ। প্রায়। হ্যাঁ, আমি তো ওটার আজকে ভিতরে ডুবেছিলাম দি, ওই যে ও বললো হ্যাঁ, ভালোবাসি, কি সুন্দর করে। ভালোবাসার কবিতা দিয়েই আমিও শেষ করব। হ্যাঁ, আহ তোমাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সিদ্ধার্থ আমাদের এই অনুষ্ঠানটা ম্যানেজ করছে এতক্ষণ ধরে, খুব সুন্দরভাবে। ওকেও আমার শুভেচ্ছা। আর তোমাকে তো আলাদা করে বলার কিছু নেই, এত কিছু নেই, মিষ্টি লাগে। আমি তোমাদেরই মানুষ। একদম তোমাদের তোমাদের নিজেদের, আমি তোমাদেরই লোক, নিজেদের ফরহান একদম আমি। একদম একদম। সবাইকে, তোমাকে এবং নাসরিনকেও আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আমি শেষ কবিতায় আসছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটাই আমি আজকে নাসরিনের আমার, কাছে আবার যাব, তুমি শেষ করো। আমি এটা বলে হ্যাঁ, শেষ করছি, কেমন? সুজাতা গঙ্গোপাধ্যায়ের কবিতা চুম্বন। তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো, যদিও এ প্রথমবার নয়। চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। যেমন সব ভয়ের গল্পে দৈত্য দানব রাক্ষস আর ক্ষয়, তিলে তিলে শুকায় রাজকুমারী, অন্ত মিলে রাজপুত্রের জয়। তবুও খুব ভিতরে বাধাহীন লড়াই চলে শুম্ভ নিশুম্ভের। প্রথম বলে ফুলটি ছিঁড়ে খাবো, দ্বিতীয় বলে হাত পাততে শেখ। আসলে তুমি দীর্ঘ শালমলি, সবার মাথা ছাড়িয়ে তরুবর। তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো, আর যা কিছু অকিঞ্চিৎকর। ধন্যবাদ। খুব সুন্দর। আমি তোমার কাছে শেষে আবার আসবো, আমরা বিদায় নিতে। আমি একটু নাসরিনের কাছে যাচ্ছি। আহ নাসরিন, তুমি হ্যাঁ আপু। কি দিয়ে, হ্যাঁ, তুমি কোনটা পড়বে এখন? শেষ শেষ আহ, কবিতা মানে? আমি সব শেষে যে কবিতাটি পড়বো, এটি আসলে একটি গানের লিরিক। কবির সুমন। আমরা আচ্ছা, সবাই প্রথমত তার গান তোমাকে চাই। শুনি, শুনেছি, আমাদের অনেকেরই খুব প্রিয় শিল্পী উনি। কবির সুমনের একটি গান, সেটা আমি এখন হুম, কবিতার মতো করে হ্যাঁ, প্রেজেন্ট করব। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে। আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে। আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়। আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে, রক্ত জবাই। আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে। আমি চাই সবাই যেন দিন বদলের গল্প বলে। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ। আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ। আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে। আমি চাই বক্তৃতা নয়, কবিতা বলুন কণ্ঠ ভরে। খুব সুন্দর। হ্যাঁ, কবির সুমন তো, ওনার
মানে অনেক উল্লেখযোগ্য গানকেও অনেকে কিন্তু একদম কবিতা একদম। ভাবেই বলেছে। আমি আগেও শুনেছি, খুব সুন্দর হয়েছে নাসরিন। তা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্ব বাংলাকে কিছু বলার থাকলে তুমি বলতে পারো। আহ, আহ, যারা এতক্ষণ ধরে অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আসলে আমাদের এই যে আমরা এখন অনলাইনে যে অনুষ্ঠানগুলো করি, এই অনুষ্ঠানগুলো আহ, আমার যতটা মনে হয়েছে এই করোনা লকডাউন এই সময়টার থেকেই খুব বেশি পপুলার হয়েছে আসলে। আহ, যেমন কোনো একটা খারাপ পরিস্থিতি আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়, তেমন আমাদের অনেক কিছু দেয়ও। আমরা এই যে স্ট্রিমিয়ার্ডে অনুষ্ঠান করছি, আমরা মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছি। যে কেউ আমেরিকায় বসে আছেন, কেউ কলকাতায় বসে আছি, বা কেউ বাংলাদেশে আছেন। খুব কম সময়ের মধ্যে আমরা কিভাবে সবাই এক সূত্রে গাঁথা হয়ে যাচ্ছি, এটা প্রযুক্তির একটা দান তো বটেই। আমি বিশ্ব বাংলাকে আমার ধন্যবাদ জানাবো, সিদ্ধার্থকে এবং ফারহানা আপুকে, যে আজকের এই আড্ডায় এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আহ আসলে আমরা যারা পারফর্ম করি, পারফর্মিং আর্টিস্ট, আমাদের উদ্দেশ্যটাই তো হলো অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া। তাই একদম। মানে খুব খুব ভালো লাগছে যে আমি এতজন মানুষের কাছে পৌঁছে যেতে পারলাম এই বিশ্ব বাংলার প্ল্যাটফর্ম থেকে। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নাসরিন তোমাকে। আমি আহ আহ, এখন চলে যাচ্ছি সুনন্দাদির কাছে। হ্যাঁ, ফারহানা, তোমাকে আগেই বলেছি যে হ্যাঁ, এই যে অনলাইন অনুষ্ঠানগুলো হচ্ছে, এগুলো আমাদের যে একটা কালচারাল খিদে থাকে, যে একটা সেটা মেটাবার এই গত 1 বছরে আর কোনো উপায় ছিল না। যেরকম নাসরিন বলল, উম, একই কথা আমিও বলবো, যে এইভাবে আমরা নিজেদের ভালো রেখেছি অনেকখানি। হুম, না হলে আহ, আমরা তো জানি অনেকেই অনেক রকম মানসিক যন্ত্রণার মধ্যে আমরা ছিলাম গত 1টা বছর। এখনো পৃথিবী পুরোপুরি মুক্ত হয়নি এই অতিমারির থেকে। সবাই একসঙ্গে ভালো থাকি, বেঁধে বেঁধে থাকি, এই প্রত্যাশা বিশ্ব বাংলার কাছে। আরো এই প্রত্যাশা যে এই যে তোমার সকাল আমার সন্ধে মিলেমিশে যাচ্ছে, তুমি সুদূর নিউ জার্সি থেকে বসে আছো, আমি এখানে ভারতে আছি, বাংলাদেশ থেকেও অনেকে দেখছেন আমি জানি। হ্যাঁ, সকলে মিলে যাচ্ছি একসঙ্গে। আর বাংলা অনেক বড় পাওয়া। ভাষাটাকে, বাংলা ভাষা আমাদের এই যে প্রাণের একটা আবেগ, যেটা বলতে দ্বিধা নেই। কলকাতায় আমরা বেশ ভয়ে আছি বাংলা ভাষাটাকে নিয়ে, যে বাংলা ভাষার পিঠটা প্রায় দেয়ালে ঠেকে যাচ্ছে। সেখানে এই অনুষ্ঠানগুলো বেশ আহ কি বলবো, একটা দাবি রাখে, অনেকখানি প্রত্যাশার। এই অনুষ্ঠানগুলো আশার আলো জাগাচ্ছে। সেই জন্য বিশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ তোমাদের। ভালো থেকো, ভালো কাটো। ধন্যবাদ ধন্যবাদ নাসরিন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানে যারা এসেছেন ভীষণ ব্যস্ত মানুষ, আপনারা নিজেরাই শুনলেন ওনারা কতটা ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে আবৃত্তি শুনিয়েছেন, আমার দর্শকদেরকে উম আবৃত্তি শুনিয়ে প্রশংসা হয়তো কুড়িয়েছেন। আমরা বিশ্ব বাংলা এবং কীর্তিকা পক্ষ থেকে ওনাদেরকে ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং আমরা আম, ওনাদের প্রতি কৃতজ্ঞ। সে আবারও আমাদের দেখা হবে সামনের রবিবারে একই সময়, দুজন বাচিক শিল্পী বা কোনো সাহিত্যিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি, শুভ দুপুর।